জি আসসালামু আলাইকুম ভাই। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। জি আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, জি ভাই। এই তো তবে কাজ করতেছি, এক্সপেরিমেন্টের কাজ করতেছি আর কি। এফএমটি ফেকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশনের কাজ করতেছি এখন আর কি। জি ভাই। আমাদের এজেন্টটা ছিল আজকে কথা বলার, সকালে কথা মানে আবার অনেকদিন পর মিটিং করার। ভাই আমি আসলে জানতে চাচ্ছিলাম, আমি তো রাইটিংটা হচ্ছে ভাই মানে কীরকম হয়েছে আর এটা ডিরেকশনটা জানতে চাচ্ছিলাম যে এখন কি করব নেক্সট। ডিসকাশনটা তো লিখছি, মানে একটু আপনার কমেন্টটা জানতে চাচ্ছিলাম এখন কোন দিকে যাবো কাজটা আর কি। আর কোনো গ্রাফ অ্যাড করতে হবে নাকি বা এরকম আর কি। আমি এখনো পড়িনি, বাট হলো আমি তোমার অনলাইন কথা বলি আমরা, রাইট? সেটা মনে হয় ভালো হয়। যে মেন অবজেক্টিভ যে ছিল, যে পেপারটা আমরা বেসিক্যালি ফলো করতেছিলাম, সেটা হচ্ছে ট্যাক্সোনমি মার্কার আইডেন্টিফিকেশন করা। তো ট্যাক্সোনমি বায়োমার্কার যদি আমরা আইডেন্টিফিকেশন করি, ফাংশনাল প্রেডিকশনের ক্ষেত্রে আমরা প্রোবায়োটিকের একটা ভালো সিনারিও পাবো যে আসলে এই ট্যাক্সোনমি গুলো, ব্যাকটেরিয়াল ট্যাক্সোনমি গুলো কি কি আলটিমেট ইন প্রোডাক্ট তৈরি করতেছে, কি কি এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, এবং ওটা মানে পিনিয়াস মনোডনের উপরে করছিল মেবি। সো কি কি এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে এবং এর ফলে কিভাবে কি আসলে ডিজিজ মেকানিজমে কিভাবে কিন্তু আমাদের স্টাডি ফলো করে আসছি, বাট প্রথমত আমরা মডেলিং করতে পারি নাই, কারণ আমরা কোনো ট্যাক্সোনমিক বায়োমার্কারই পাই নাই। সো যখন মডেলিং আমরা পাই নাই, বেসিক্যালি আমরা হলো আর টু ইন ডেপথ খোঁজার চেষ্টা করছি যে আসলেই কোনো ট্যাক্সোনমিক বায়োমার্কার আছে কিনা। তো ইন ডেপথের ভিতরে আমরা যেটা গেছি, আমরা পিকারেস্টে গেছি। পিকারেস্টে যে আমরা অ্যাসোসিয়েশন খোঁজার চেষ্টা করছি যে কিভাবে অর্থোলজি সরি জিন অন্টোলজি কেজি পাথের সাথে হলো ফাংশনাল অ্যানোটেশনের কোনো মার্কার বেস কোনো লাইক একই ধরনের ফাংশন হলো শো করতেছে কিনা। সেখানে আবার আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু জিএলএমএম মডেল করছি, জেনারেলাইজড লিনিয়ার মিক্স মডেল, দিয়ে দ্বারা চেষ্টা করছি যে এখানে মানে কোঅকারেন্স থেকে শুরু করে কি বলে স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ কোন পর্যায়ে আছে। তো তারপরে দেখছি যে কিছু আমরা মার্কার বেস পাইছি, কিন্তু আলটিমেটলি কোনো রিলেশনশিপ আমরা পাইনি। এমন হয়নি চন্দ্রের। তো সরি, সো এটা হলো মেন আমাদের হলো ছিল। তো সেই জায়গা থেকে হলো যাওয়ার পরে আমরা দেখছি আমরা কিছু লিঙ্কেজ পাইছি
বাট আলটিমেটলি কোনো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আমরা পাই নাই। সো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট কিছু না হইলে সেখানে তো আমাদের আসলে খুব বেশি মুভ ফরওয়ার্ড করার সুযোগ নেই। তার আগে একটা জিনিস আমাদের হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডাটা সেটে আমরা অনেক প্রবলেম খুঁজে পাইছি। সো এটা একটা ওয়ান অফ দ্য কি ফাইন্ডিংস হইতে পারে যদি আমরা সেভাবে লিখতে পারি। আমরা ডাটা সেটে একটা কি ফাইন্ডিংস খুঁজে পাইছি, সেটা হচ্ছে ডাটা সেটে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং ইনডেপথ গাট মাইক্রোবায়োম, তেলাপিয়ার গাট মাইক্রোবায়োম নিয়ে আসলে খুব বেশি স্টাডি হয় নাই, যার কারণে যখন আমরা মেটা অ্যানালাইসিস করতে গেছি আমরা খুবই ইনকনসিস্টেন্ট রেজাল্ট পাইছি, তাই না অসীম? জি ভাই। তো সেই ক্ষেত্রে হলো আমাদের প্রধান যে মেন যে জিনিসটা হলো হইতে পারে, সেটা আমরা ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে হলো ফোকাস করতে পারি যে আমরা খুব বেশি স্টাডি খুঁজে মেটা অ্যানালাইসিস পাওয়া যায়নি এবং ডাটা সেট খুবই ইনকনসিস্টেন্ট, এবং কিছু ডাটা সেট আছে হলো সিকোয়েন্সিং ডেপথ খুব বেশি নাই। সো সিকোয়েন্সিং ডেপথটা কেন বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাকে হলো বায়োইনফরমেটিক্স এর কোন একটা পার্ট ইন্ট্রোডাকশনে বেসিক্যালি লিখতে হবে। তো আমি যখন একবার একটু দেখছিলাম, আমি খুব বেশি দেখি নাই যে তুমি বায়োইনফরমেটিক্স এর কোনো পার্ট আসলে খুব বেশি লিখছো এখানে। বায়োইনফরমেটিক্স এর পার্টটা কেন লিখতে হবে এটা আমি হলো মনে হয় একবার ওভার ফোনে তোমারে বলছিলাম। তারপরে এই যে স্পিসিস নামগুলো কোনোগুলোই সাইন্টিফিক ইতালিয়ান ইসে নাই, যাক এটা পরে আসতেছে, এগুলো খুবই মাইনর প্রবলেম। সো প্রধান যে জিনিসগুলো, আরেকটা জিনিস দেখতে পাবে তুমি, এই যে তেলাপিয়া নাইলোটিকা লিখছো, অরিওক্রোমিস নাইলোটিকাস, এই নামগুলো একটু হলো অসীম যদি রিচেক করবা, বা অসীম বা মাহমুদ আছে দুইজনই হয়তো খুব ভালো জানার কথা আমার থেকে, যে আসলে তেলাপিয়া কি অরিওক্রোমিস নাইলোটিকাস নাকি তেলাপিয়া নাইলোটিকা নামে কোনো সাইন্টিফিক নেম আছে কিনা আমার জানা নেই। সো বেসিক্যালি এটা নাইল তেলাপিয়া হলো অরিওক্রোমিস নাইলোটিকাস খুব সম্ভবত, আমি যদি ভুল না হয় আর যদি কোনো ট্যাক্সোনমি না চেঞ্জ হয়। সো তারপরে কিছু ক্রস রয়েছে, যেমন অরিওক্রোমিস মোজাম্বিকাসের সাথে নাইলোটিকাসের হয়তো বা ক্রস আছে, এরকম অনেকগুলো ক্রস আছে, বুঝতে পারছো? সো সো অসীম বা মাহমুদা হয়তো বা তোমার ভালো এই ব্যাপারে করতে পারবে। সো এইগুলো হলো আমাদের এক্সাক্ট ইনফরমেশন দিতে হবে, আদারওয়াইজ হলো জানালারা ধরবে, কারণ এগুলো মিসলিডিং ইনফরমেশন। আচ্ছা যাই হোক, তো বায়োইনফরমেটিক্স এর পার্টটা লিখতে হবে, কারণ আমাদের হলো যে মেন অবজেক্টিভ ছিল, হাইপোথিসিস ছিল, সেটা থেকে আমরা তো সরে আসছি। সো আমাদের যে মেন ফোকাসটাকে হলো ডিভাইড করতে হবে 50-50। 50 এর মধ্যে আনতে হবে যে একটা হলো সিকোয়েন্সিং ডেপথ, আমরা খুব বেশি ইনকনসিস্টেন্ট ডাটা সেট, খুব বেশি মাইক্রোবায়োম নিয়ে আমরা ডাটা সেট গুলো পাইনি যাতে আমরা ট্যাক্সোনমিক বায়োমার্কার আইডেন্টিফিকেশন করতে পারবো। সো এটাও একটা নেগেটিভলি বা পজিটিভলি আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। পজিটিভলি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা একটা বিশাল বড় কোশ্চেন, যে আমাদের এই নেগেটিভ ডাটারে আমরা কিভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করতে পারি। তো কারো কোনো আইডিয়া থাকলে আমরা এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে পারি 5-10 মিনিট। আর এটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর পার্টটা। বায়োইনফরমেটিক্স এর পার্টটা আমাদের কেন বেশি ফোকাস করতে হতে পারে, মানে 50% কেন রাখছে? একে হচ্ছে তো এই যে মাল্টি মার্কার, কারণ আমরা দেখছি যে হলো আমাদের V3 টু V4 রিজন ছিল খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, দেন সরি V3 ছিল, দেন V4 টু V5 ছিল মনে হয়, এটা V5 ছিল। সো বেসিক্যালি আমরা তিনটা 16S রিজন নিয়ে কাজ করছি। 16 এর যে টোটাল জিন, এই জিনের বেসিক্যালি তিনটা রিজন নিয়ে আমরা কাজ করছি এবং আমরা ডাটা অ্যানালাইসিস করছি। সো যখনই কোনো ওয়ার্কফ্লো বা পাইপলাইনে যায়, আসলে এমন কোনো রিলায়েবল পাইপলাইন তৈরি হয়নি যে আমরা তিনটা হলো মাল্টি মার্কার রিজনকে আমরা ফাইলোজেনেটিক প্লেসমেন্ট করতে পারি। সো ফাইলোজেনেটিক প্লেসমেন্ট এই ওয়ার্ডটা খুবই স্ট্রং একটা ওয়ার্ড, যারা হলো এখন মাইক্রোবায়োম নিয়ে কাজ করতেছে বা যারা ট্যাক্সোনমিস্ট, তাদের কাছে ফাইলোজেনেটিক প্লেসমেন্ট খুব বেশি একটা স্ট্রং একটা ওয়ার্ড। যদিও আমি ট্যাক্সোনমিস্ট না, আমি অত ইনডেপথ পড়ার সুযোগ হয় নাই, বাট প্লেসমেন্টটা কেন আমাদের ইম্পর্টেন্ট মাল্টি মার্কারের জন্য? নরমালি আমরা যখন ফাইলোজেনেটিক ট্রি করি, ফাইলোজেনেটিক ট্রির অনেকগুলো কি বলা যায় টাইপস থাকতে পারে, ক্লাসিফিকেশন থাকতে পারে, বাট তার আগে যে হলো আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করি, এবং সিকোয়েন্স অ্যালাইনমেন্ট বেসিক্যালি দুই রকমের হতে পারে, হয়তো বা একটা পেয়ার ওয়াইজ আর একটা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, আমি জানি না আর কোনগুলো আছে কিনা। সো
আমরা এই সিকোয়েন্স অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যখন আমরা মার্কার বেস, আমরা তো বেসিক্যালি মার্কার বেস করি। এখন 16s যদি হোল রিজন থাকতো, তাহলে ওই যে সিকোয়েন্সিং মেশিন অথবা 16s পুরোটা রিজনই হলো ব্যাকটেরিয়াল, খুব সম্ভবত 1500 বেস পেয়ার, আমি যদি ভুল না হয়ে থাকি, বা এরকম সামথিং অ্যারাউন্ড 1500 বেস পেয়ার। তো ইচ মার্কার আবার ডিফারেন্ট রিজনের আছে, কারণ আমরা বেসিক্যালি 16s এর ভেরিয়েবল রিজন নিয়ে কাজ করছি। সো 16s এর টোটাল 9টা ভেরিয়েবল রিজন আছে, V1 থেকে V9। সো আমরা V3 মানে ডাটা সেট যেগুলো পাইছি, V3 to V4, দেন V4, V5 and V5। সো এক একটার আবার এক এক রকমের রিজন আছে। তো ফাইলোজেনেটিক প্লেসমেন্টটা বেসিক্যালি হচ্ছে যখন আমরা মাল্টি মার্কারকে ইনক্লুড করতেছি, সো এক একটা রিজন আমাকে এক একটা সিকোয়েন্সিং লেন্থ দিচ্ছে এবং এক একটা জায়গায় আমাকে অ্যালাইনমেন্ট করতে হচ্ছে। এই জন্য এই ফাইলোজেনেটিক প্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে এমন একটা ডাটা সেট থাকবে, সেই ডাটা সেটের ভিতরে আসলে সব মার্কার রিজনই কভার থাকবে এবং ইন্ডিভিজুয়ালি আমাকে ওই ফাইলোজেনেটিকের রিজন, সরি মার্কারের রিজন গুলোকে ওই ফাইলোজেনেটিকের ভিতরে প্লেস করতে হবে, যাতে আমাকে মার্কার বেস ডিফারেন্ট ক্লেড তৈরি হয়। মানে ডিফারেন্ট ক্লেড হবে এবং গ্রুপ হবে, ওখানে ব্রাঞ্চ হবে, দেন বিভিন্ন মানে নোট গুলো বেসিক্যালি ওইভাবে যাবে। সো এই পার্টটা হলো খুবই ল্যাকিং আছে, যে কারণে আমরা মাল্টি মার্কার একটা ওয়ার্কফ্লো তৈরি করছি, যাতে ভবিষ্যতে কেউ মেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রেও যেন এই ওয়ার্কফ্লোটা ইউজ করতে পারে। সো বায়োইনফরমেটিক্স এর এই পার্টটা ইন্ট্রোডাকশনে লিখতে হবে যে কি কি নলেজ গ্যাপ আছে, রিসার্চ গ্যাপ, বেসিক্যালি রিসার্চ গ্যাপ আছে এবং কি কি লিমিটেশন আছে বায়োইনফরমেটিক্স টুলেও এই ধরনের মেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে। সো খুব সম্ভবত দুটো কি তিনটা তুমি পাবা লিটারেচারে, আমার এক্স্যাক্টলি এখন নাম খেয়াল পড়তেছে না, বাট একটা গিটহাবে লিংক আছে যেটা বেসিক্যালি এখনো ওইভাবে পাবলিশ হয়নি এবং অনেক বেশি মেসি মনে হয়েছে পাইপলাইন। সো তুমি এটাও ফলো করতে পারো যে বেসিক্যালি এভাবে লিখতে পারো যে বেসিক্যালি অ্যাম্পলিকন বেসড মেটাজিনোমিক্স অ্যানালাইসিসে বা মাইক্রোবায়ো অ্যানালাইসিসে কয়েকটা পপুলার টুলের ভিতরে আছে চাইম, ডেটা2, তার আগে সবার আগে তৈরি হয়েছিল মথুর। বাট চাইমেও এভাবে লিখতে পারো যে চাইমেও এখনো পর্যন্ত এরকম মাল্টি মার্কার অ্যানালাইসিস এর পাইপলাইন তৈরি হয়নি, অলদো আমাদের ফাইলোজেনেটিক প্লেসমেন্টের জন্য কিছু টুলস আছে যেটা চাইমে আবার প্লাগইন হিসেবে ইউজ হয়। সো আমরা হলো বেসিক্যালি মাল্টি মার্কার একটা হলো পাইপলাইন তৈরি করার চেষ্টা করছি, যাতে মেটা অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস করা সম্ভব এই ধরনের হলো মাইক্রোবায়োম মাল্টি ডিজাইনের জন্য, যাতে করে আমরা আরো বেশি ইনডেপথ ইনফরমেটিভ ইনফরমেশন প্রোভাইড করতে পারি। একটা 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 প্যারাগ্রাফ দিতে পারে। এবার হচ্ছে হলো তোমার যে 50% হলো যেটা মেন জিনিস, যেটা হলো আমাদের নেগেটিভ রেজাল্ট পাইছে, আমি নেগেটিভও বলতে পারি না এইভাবে, বাট আমরা যে ফাইন্ডিং করতে চাইছি হাইপোথিসিস, সেটা আমরা আসলে পাই নাই। সো আলটিমেটলি হলো লাস্ট লাইনটা হচ্ছে কনক্লুশন হচ্ছে যে গাট মাইক্রোবায়োমে ডিজিজ ভার্সেস হেলদি ইভেন কান্ট্রি ওয়াইজ কোনো ট্যাক্সোনমিক বায়োমার্কার রিপ্রেজেন্ট করে না অরিওক্লোমিস নাইলোটিকাস এর বা অরিওক্লোমিস আদার স্পিসিস এর হলো গাট মাইক্রোবায়োমে। এখন এইটার জন্য তোমাকে হলো ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে বা ইন্ট্রোডাকশনের কোনো এক জায়গায় তোমাকে ডেফিনেটলি লিখতে হবে যে কেন কেন হলো মানে পজিটিভ রেজাল্ট কেন ইম্পর্টেন্ট, সাথে সাথে নেগেটিভ রেজাল্ট কেন পাইতে পারি, নেগেটিভ রেজাল্ট কেন পাইতে পারি এটা লিটারেচার থেকে তোমাকে পড়ে দেখতে হবে, যে শুধুমাত্র কি সিকোয়েন্সিং ডেপথের জন্য বা স্টাডি কেন হচ্ছে না, স্টাডির গ্যাপ গুলো কোথায় আছে, এগুলো তোমাকে ইন্ট্রোডাকশনে লিখতে হবে এবং খুবই সুন্দরভাবে লিখতে হবে। এখানে আমার মনে হয় না ইন্ট্রোডাকশনে খুব বেশি 700-800 ওয়ার্ডের বেশি লেখার কোনো প্রয়োজন আছে। ইন্ট্রোডাকশন এমনই হওয়ার মধ্যে মানে ইন্ট্রোডাকশন পার্টটা আসলে খুবই কঠিন লেখা। সো এমন বলে লিখতে হবে যে কেন নেগেটিভ রেজাল্ট আসতে পারে, এই কারণগুলো লিখতে হবে, যে পজিটিভ রেজাল্ট কেন প্রয়োজন, পজিটিভ রেজাল্ট আই মিন ট্যাক্সোনমিক বায়োমার্কার আইডেন্টিফিকেশন করা কেন প্রয়োজন, থেরাপি আর অ্যাকুয়াকালচারের মানে অ্যাকুয়াকালচার পার্সপেক্টিভে কেন প্রয়োজন, এবং সাথে সাথে ট্যাক্সোনমিক বায়োমার্কার আইডেন্টিফিকেশনের লিমিটেশন গুলো কি কি থাকতে পারে এবং এটারকে মানে এটার অ্যাকুরেটলি ইমপ্লিমেন্ট করাটা কত ডিফিকাল্ট হতে পারে যখন আমি মেটা অ্যানালাইসিস করতেছি। এই পয়েন্ট গুলো লিখতে হবে, যেটা আমি এক নজর দেখছি আমি খুব বেশি এখানে পাই নাই। তুমি হয়তোবা লিখছো কিছু, বাট অনেক কিওয়ার্ডে অনেক ভুল আছে, এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? যেমন ডিজিজের মনে বানান এখানে ভুল গেছে, অরিওক্লোমিস নাইলোটিকাস এখানে স্পেস হবে, ইতালিক হবে, ইতালিসাইজ হয় না, যাই হোক এগুলো একটু খেয়াল করবা হয়তোবা নেক্সট টাইম লেখার পরে। আর হলো
লাস্ট প্যারাগ্রাফে হলো অবজেক্টিভটাকে একটু ভালোভাবে লিখতে হবে, যে আমরা এটা ফাইন্ডিং করার চেষ্টা করছি, তাদের সাথে আমরা ইনডেপথ অ্যানালাইসিস করার বোঝার চেষ্টা করছি যে যদি ট্যাক্সোনমিক লেভেলে কোনো বায়োমার্কার না থাকে, ফাংশনাল লেভেলে কোনো একই রকমের বায়োমার্কার প্রেজেন্ট আছে কিনা। এরা এক ধরনের কোয়েশ্চেন মার্ক মতন করে তোমাকে অবজেক্টিভ প্রেজেন্ট করলে মনে হয় ভালো হবে। বাট এক একজনের লেখার স্টাইল এক এক রকম থাকে, এক একজনের মাইন্ডসেট এক এক রকম থাকে, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকবে। বাট তুমি অন্যভাবে লিখতে পারো, বাট লিস্ট আমাদের আইডিয়াটা যেন কিছুটা ম্যাচ হয় নিজেদের মধ্যে, আদারওয়াইজ ইট উড বি টাফ। ওকে, দেন মেথোডোলজিতে হলো আসলে তেমন কিছু এখনো আমি দেখি বলার মতন কিছু নাই, যেহেতু তুমি সবই জানো আই গেস, তুমি নিজেও মাইক্রোবায়োম নিয়ে অ্যানালাইসিস করতেছো। বাট এই জায়গায় শায়দ একটু পরে হলো শায়দ কথা বলবে তোমারে, শায়দের আমি ফ্লোর দিবানি। সো শায়দ তোমাকে বলবে যে আলটিমেট সরি, শায়দ হলো তোমারে বলবে যে আমরা কিভাবে পাইপলাইন তৈরি করছি। বেসিক্যালি পাইপলাইন মনে হয় শায়দ হলো গিটহাবে কিভাবে স্ন্যাক ম্যাক করছে সেটা তোমারে ভালো বলতে পারবে, কিন্তু পাইপলাইনের কোন পার্ট বাই পার্ট কিভাবে করছি আমরা, যেটা আমি রেডি করছিলাম কোড গুলো মানে সিকোয়েন্স অনুযায়ী, সেটা মনে হয় আমি তোমারে ভালো বলতে পারবো। বাট শায়দ যখন স্ক্রিন শেয়ার দেবে তখন হয়তো বা আমি তোমার প্রশ্নের কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। এবার আছে রেয়ার ফাইট করছি আমরা, যখন আলফা রেয়ার ফ্যাকশন কার্ড যখন আমরা করছি, আমি হলো 550 ধরতে বসলাম, যেহেতু আমি চেক করে দেখছি যে টোটাল দুই পাশে সিকোয়েন্সিং ডেপথ যদি 550 হয়, তাহলে বেসিক্যালি আমরা মোটামুটি সবই স্যাম্পলকে হলো কভার করতে পারি। ঠিক আছে, অনেকে এই জায়গাটাই হলো অ্যাকুমুলেশন কার্ড করে আলফা ডাইভার্সিটি, বাট তুমি যদি চাও পরবর্তীতে আমি জানি না রিকোয়ারের উপরে ছেড়ে দিতে পারো, যেহেতু আমি সাবমিট করতে যাই, যেহেতু আমরা খুব নেগেটিভ রেজাল্ট পাইছি, খুব বেশি আদার স্ট্যাটিস্টিক্যালে যেতে যাচ্ছি না, যদি না রিভিউয়ার কমেন্টস করে, যেহেতু ওইটা খুব বেশি নেসেসারি না, হইলে ভালো হয়। বাট রেয়ার সেকশন কার্ডটা হলো আমি জানি না দিছে কিনা না অসীম তোমাকে, ওইটা হলো অ্যাড করলে ভালো হবে। ঠিক আছে, এটা মনে হয় নাই ভাই। So, অসীম আমার কাছে আছে। রেয়ার ফ্যাকশনকে সাপ্লিমেন্টারিতে অ্যাড করব নাকি মেইন ম্যানুস্ক্রিপ্টে অ্যাড করব? ভালো হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, রিকোয়ার কোশ্চেন করবে, যেহেতু আমরা মেটা অ্যানালাইসিস করছি যে কোন বেসিসে আসলে আমরা মেটা অ্যানালাইসিস করছি। আমরা যদি রেয়ারফাইড না করি তাহলে আলটিমেটলি আমরা কিভাবে ইউনিফ্র্যাক বা পারমাণবিক অ্যানালাইসিস গুলো করছি, মানে ডাউনস্ট্রিম অ্যানালাইসিস গুলো করছি। সো রেয়ারিফিকেশন খুবই ইম্পর্টেন্ট হলো স্ট্যাটিস্টিক্যাল পার্সপেক্টিভে। সো ভাই আমাদের মনে হয় রেয়ারিফাই জি বললাম যে ওই রেয়ারিফাই করার সময় এটা হচ্ছে মানে আমরা আসলে ট্রেনিং এ যেভাবে করছিলাম, আমি একদম যেটা সব থেকে কম ওটা আর কি, যেটা ডিফল্ট থাকে ওভাবেই করেছিলাম আর কি। ওটা মনে হয় সব থেকে ছোট, যেটা 661 ছিল মনে হয়, আমার ঠিক মনে হয়, আবার দেখতে হবে। আর বাকি পাঁচটার তো কোনো রিডিং নাই আর কি, কয়েকটা রিডিং নেই। ছোট বলে না রেয়ারিফিকেশন মানে আমি মনে হয় হয়তো বোঝানোর জন্য বলছিলাম, বাট রেয়ারিফিকেশন হলো শুধু ছোট বলে না, বেসিক্যালি হলো আমাকে একটা মিনিমাম সিকোয়েন্সিং ডেপথ নিতে হবে, যেটা বেসিক্যালি আমাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেখা গেল সব স্যাম্পলিং এ আমাকে একটা সমান অনুপাতে কভারেজ দেয়। বেসিক্যালি রেয়ারিফিকেশন হলো কাইন্ড অফ নরমালাইজেশন করা, কারণ আমাদের ডাটা সেটে সিকোয়েন্সিং ডেপথ তো অনেক ইমব্যালেন্স থাকে। দেখা গেল কোন একটা রিড থেকে অনেক ডিএনএ ছিল, সেই ডিএনএ থেকে আমি প্রায় 10 লাখ হলো সিকোয়েন্সিং রিড পাইছি, বাট কোনটাই হলো আমার ডিএনএ দেখা গেল ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল বা কন্টামিনেশন হইছে বা আমি বেশি ডিএনএ পাইনি, সেখান থেকে আমি মাত্র 4000 ডিএনএ পাইছি। এখন আমি যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে যাচ্ছি, এগুলো কিন্তু রেয়ারিফিকেশনের সাথে কিন্তু তোমার ট্যাক্সোনমিক প্রেজেন্টেশনের কোনো নাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যখন তুমি যাবা, তখন তুমি উইদিন বিটুইন দ্য স্পিসিস, তুমি যখন অ্যানালাইসিস অফ সিমিলারিটি করবা, মানে
ধরো দুটা হেলদি ডিজিজের ভিতরে কি সিমিলারিটি আছে বা কান্ট্রি ওয়াইজ ডিজিজের ভিতরে কি সিমিলারিটি আছে সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি একটাই পাচ্ছ 10 লাখ, একটাই পাচ্ছ 4 লাখ, তার মানে ধরো তোমাকে ডিফারেন্স রয়েছে প্রায় 6 লাখের। সো তুমি একটা স্ট্যাটিস্টিক্যাল পার্টের সিগনিফিকেন্স খুঁজতে গেলে তুমি 10 লাখ আর 4 লাখ স্ট্যাটিস্টিক্যালি এক জায়গায় করতে পারো না, কারণ তুমি ডাটা দিচ্ছ ইমব্যালেন্স ডাটা, ডাটা একটা একটার সাথে কম্পেয়ার করতে পারবে না। তো তোমাকে তখন রেয়ারিফাইড করতে হয় একটা নির্দিষ্ট লেভেলে, তোমার দেখতে হয় যে কোন নির্দিষ্ট লেভেলে দুটা সেম স্যাম্পল একই রকম ইন্টারপ্রিটেশন দিতে পারে। বেসিক্যালি রিয়ারিফিকেশন ওইটা যখন আমরা এই যে কাট করি, আমি ট্রেনিং এ বলছিলাম যে যখন প্লাটু হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে সোজা চলে যাচ্ছে, তার মানে ওই পর্যন্ত আমার বোঝা যাচ্ছে যে এই স্যাম্পলটা বা এই ডাটা সেটটা ওই নির্দিষ্ট জায়গা পর্যন্ত হলো বেসিক্যালি সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, ওই নির্দিষ্ট সিকোয়েন্সিং ডেপথ পর্যন্ত সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। বাট তারপরে যদি ফ্লাকচুয়েশন হয়, কিছু আপস এন্ড ডাউনস হয়, দেন আমাকে তখন বুঝতে হবে যে না, আমার এই রেয়ারিফিকেশন এই জায়গাটায় ঠিক না, এই জন্য আমরা রেয়ারিফিকেশনটা করি দিয়ে যার পরবর্তীতে হলো আমরা আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, বিশেষ করে ওয়েটেড এবং আনওয়েটেড ইউনিফ্রাক্ট ডিসটেন্স ম্যাট্রিক্সে হলো রেয়ারিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো শুধু তুমি আমারে এটা বোঝার সাথে বলতে পারো যে কম, এটা হলো লজিক্যালি কমপ্লিটলি ভুল সায়েন্টিফিক্যালি। রেয়ারিফিকেশনটা তোমার প্লট কার্ভটা দেখে আসলে বুঝতে হবে যে কোন পর্যন্ত এই সিকোয়েন্সিং ডেপথ আমাকে সবাই রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এখন ওই লাস্টের দুটো নিয়ে আমি অনেক সময় সামনাসামনি বলে দিতে পারি যে এটা ঠিক আছে, বাট ওইটা নিয়ে তুমি বেসিক্যালি চেক করতে পারো যে ফিগার আমারে কি দিচ্ছে, প্লট কার্ভ হয়েছে কিনা। যদি না হয় তাহলে তোমাকে আবার চেঞ্জ করা লাগতে পারে ভ্যালু। সার্চিং দ্য বায়োমার্কারস, বা এই কোয়াড্রেন্স নেটওয়ার্কের এটা হলো তো আমরা আসলে করেছি না। সো আমরা পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট করছি। সো এইটারে তুমি হলো এই যে সাব সেকশন না করে সার্চিং দ্য বায়োমার্কারস এন্ড কোয়াড্রেন্স নেটওয়ার্ক অ্যানালাইসিস বা এরকম একটা সেকশনে দিয়ে দেও, নাহলে এই 3 লাইন 2 লাইন খুবই ই দেখাচ্ছে এই জায়গায়। তারপরে ফাংশনাল ডিফারেন্স প্রেডিকশন অ্যানালাইসিস। হ্যাঁ, তো এই পর্যন্ত রেজাল্ট ঠিকই আছে, রেজাল্ট সেকশনে খুব বেশি পরিবর্তন নেই, শুধুমাত্র আমাদের হলো পাইপলাইনটা রেডি করতে হবে এবং পাইপলাইন নিয়ে একটু লিখতে হবে তোমাকে যে আমরা পাইপলাইন কিভাবে করছি। এই জায়গায় মেথডোলজি তোমার লিখতে হবে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস রাখে যে আমরা পাইপলাইনের একটা নামও দিতে পারি, শায়দ ভালো বলতে পারি এখানে কি নাম দিয়া যে আমরা সবাই ডিসকাস করতে পারি যে পাইপলাইন বিল্ড করছি। আর নাম রেজাল্ট সিলেক্ট করে নাম যেটা দিবেন সেটাই আপনার কাছে দেওয়া যাবে, কারণ গিটহাবে নাম সিলেক্ট করলে আমরা সেই অনুযায়ী নাম চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। আমরা কথা বলি সবাই কি নাম দিয়ে দেয় আর কি। এখন রেজাল্ট সেকশনে বা আরো ডিটেইলস লিখতে হবে, যেমন আমরা এই যে ডাটা সেট নিছি, এই ডাটা সেটটা তুমি একটা সাপ্লিমেন্টারি ফাইলে অ্যাড করে দিতে পারো এবং তুমি এখানে তারে সাইট করতে পারো যে ওই সাপ্লিমেন্টারি ফাইলে যে ভাই। ডাটা সেট গুলো দেখি। জি ভাই আমি একটু জিনিস বলতাম, আমি নুসরাত। জি ভাই এখানে হচ্ছে রেজাল্ট সেকশনে আপনি যেখানে আছেন এখন, এখানে 54 16s আর আরএনএ, ঠিক আছে? হুম, মানে 46 হচ্ছে গাট, 8 হচ্ছে স্কিন। বাট ওই যে ওইখানে যে একটা ফ্লো চার্ট আছে না পিক্রাস্টের, ওখানে 57 58 দেওয়া, 58 স্যাম্পলস আমিও হ্যাঁ, n is equal to 58। আমি দেখি কিছু ই আছে, সো আমি আসলে পড়ি নাই। হ্যাঁ হ্যাঁ, জি হুম, এই যে ভাইয়া এখানে স্যাম্পলস 58, মেবি হুম, এটা thank you. 54 হওয়ার কথা মনে হয়। এটা হলো মেন সমস্যা হচ্ছে অসীম এনাম একা লিখছে তো আসলে সবার ইনফরমেশন পায় নাই, সো ও তো এখনো এটা ফাইনাল ভার্সন না। সো ফাইনাল ভার্সনের আগে হয়তো বা সবার কাছে পাঠাইতো এবং ওখান থেকে আমরা কারেকশন করতাম। সো জাস্ট একটা লিখে দেখা যায় যে এইভাবে লিখলে হবে কিনা। সো এটা খুবই ড্রাফট, মানে একেবারে ফার্স্ট ড্রাফট, রাইট এনাম? জি ভাই। তো এরপরে অনেক ঘষা মাজা হবে, বাট ঘষা মাজা তাড়াতাড়ি করতে হবে এই আর কি। রেজাল্টে এনাম আরো লিখতে হবে যে আমি কোন কোন ডাটা সেট নিছি, কোন ডাটা সেট কোথা থেকে আসছে, স্ক্রিনের কোন ডাটা সেট কোন অঞ্চল থেকে আসছে, কি কি সিকোয়েন্সিং মেশিন ইউজ করছে এবং প্রত্যেকটা সিকোয়েন্সিং এ এনসিবিআই তে কত হলো সিকোয়েন্স সাবমিট করা হয়েছে, সিকোয়েন্সের হলো কি বলে জিনোম সাইজ কি ছিল, মানে টোটাল র রিডস এর সাইজ কি ছিল, এগুলো সব ইন ডিটেইলস লিখতে হবে। এটা মেটা অ্যানালাইসিস করতেছি আমরা বেশি ইনফরমেশন প্রোভাইড করার জন্য, এরকম খুবই সংক্ষেপে লিখলে আসলে হবে না রেজাল্ট।
আর এই ধরনের ফিগার বেসিক্যালি আমি খুব বেশি পছন্দ করি না। আমি জানি না, হয়তো এক একজনের আসলে নজর একরকম থাকে, এক একজনের পছন্দ একরকম থাকবে। তো আমি এই ধরনের ওয়ার্ডে লেখা, এই যে এই ধরনের বক্স করা কষ্ট করে, এগুলো আমি খুব বেশি পছন্দ করি না। যদি না হলে এটা একটা ফিগার হিসেবে যায়, যেমন এটা হলো কেমন একটা ফিগার হিসেবে যাচ্ছে না। তারপরে এই যে মার্জিনের একেবারে কোনায় চলে গেছে, তো এই পাশে আমার মার্জিনে আছে হয়তোবা হলো 1, আমি জানি না এখানে কত দেওয়া আছে মার্জিনে, বাট এই জায়গায় হলো আমার এখানে নাই। এগুলো খুবই মানে একটা প্রপার। তারপরে যে ফিগারের হলো ইগুলো লিগ্যান্ড গুলো হলো বোল্ড করা। যাই হোক, এটা যেহেতু ড্রাফট, বাট আমি এই ধরনের খুব বেশি পছন্দ করি না। আমি একটু কালারফুল পছন্দ করি, এরকম ওয়ার্ডে লাগানো আমি পছন্দ করি না। সো তুমি যদি ভাবো যে তুমি করতে পারবা, সো করলে মনে হয় ভালো হয়। আমি জানি না আর কেউ তোমার হেল্প করতে পারে কিনা। পিপিটি তো করা যায় পাওয়ার পয়েন্টে, কিন্তু শায়দ মনে হয় হলো ক্যানভাই ভালো করতে পারে, বাট শায়দ মনে হয় না টাইম দিতে পারবে। এইটারে মানে আপনি যদি চান এইটারে ক্যানভাতে একটা মানে ফিগার হিসেবে জেনারেট করে দেওয়া যাবে, বেশিক্ষণ লাগবে না। সো ওটা আমি করলে ভালো হয়। আমি এই ধরনের ফিগার খুবই মানে পছন্দ করি আসলে। তারপরে সেমি জিনিস, এই জিনিস আমি পছন্দ করি না। তো এই জায়গায় ওয়ার্ক ফ্লো, তো এটা হলো বেসিক্যালি আমরা স্ক্রিনিং করছি কিভাবে ডাটা সেটের, রাইট? সো এখানে হলো আরো কয়েকটা ইনফরমেশন তোমাকে দিতে হবে, যেটা হচ্ছে যদি ওয়ার্ক ফ্লোতে তো খুব বেশি অ্যাড করার দরকার নেই। মাইক্রোবিয়াল ডাইভার্সিটি অ্যানালাইসিস এর ভিতরে হলো আলফা বেটা এভাবে দেওয়ার দরকার নেই, কারণ আলফা বেটার ভিতরে অনেকগুলো ইন্ডেক্স রয়েছে না, সিমসন ইন্ডেক্স রয়েছে, চাও আছে, প্লিও ইভেননেস আছে, রিচনেস আছে। সো এখানে আলফা বেটা দরকার নেই। ডাইভার্সিটি অ্যানালাইসিস যারা মাইক্রোবায়োম নিয়ে, পপুলেশন জেনেটিক্স নিয়ে কাজ করে, তারা ডেফিনেটলি জানে। সো ডাইভার্সিটি অ্যানালাইসিস এর আগে আমাদের হলো পাইপলাইনের কথাটা একটু এখানে রেজাল্টস এ লিখে নিয়ে খুব বেশি ভালো হবে কিনা। লাইনে যেহেতু পাইপলাইনে আমরা বেঞ্চমার্ক করি নাই, সো পাইপলাইনের রেজাল্ট মনে হয় লেখার দরকার আছে। বাট পাইপলাইন যখন ডিটেলস লিখবা তখন তুমি হয়তো বুঝতে পারবা যে ভাই দরকার আছে কি নাই। আবার ফিগারে আমার অনেক কিছু কোয়েশ্চেন আছে। মানে ফিগার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে যেমন এটা হচ্ছে গাট স্কিন করছি, এটা হলো ডিজিজ হেলদি করছি, এটা আবার বাংলাদেশ মেক্সিকো করছি। এটা কি করেছি আমরা আসলে? এটা আবার হেলদি আর ডিজিজ করছি, ডিজিজ আর হেলদি তো কোথায় করলাম? এইটা কি জন্য এখানে আসছে? এটা ওইটা তো ভাই জিএলএমএম এর অ্যানালাইসিস ছিল আর কি। এটা তোমাকে আলাদা দিতে হতো অসীম। না, আচ্ছা এটা তুমি একটু আলাদা দাও, আলাদা ডিসক্রাইব করো, আর একটু ইন ডিটেইলস ডিসক্রাইব করো, সেটা মনে হয় খুব বেশি ভালো হইতো। আচ্ছা না, আচ্ছা আচ্ছা এটা ভালো হইতো, খুব ভালো হতো। যদিও আমার মনে হয় না আবার কোশ্চেন না করা, যেহেতু জিএলএম বেসিক্যালি আমরা আলফা ডাইভার্সিটি ম্যাট্রিক্স এর উপরে করছি, সো আমাদের উপর না কোশ্চেন করে তোমরা এরকম কোনো কম্পারিজন করেছো কিনা বাংলাদেশ মেক্সিকোর ভিতরে কোনো কোরিলেশন আছে কিনা আমি জানি না। তো রিভারের উপরে ছেড়ে দাও, যে রিভারে খুব ভালো স্ট্যাটিস্টিশিয়ান হয়, তাহলে তো আমাদের 12টা বাজাইতে পারে। আমি খুব বেশি বড় মানে স্ট্যাটিস্টিশিয়ান না, স্ট্যাটিস্টিক্স শুনলে আমার মাথা ঘোরে। এক মিনিট, সরি। ওকে, সরি। হ্যাঁ, সো আর এই জায়গায় ভাই ছবিতে এরকম কি তুমি পেপার যখন লেখো, তুমি কি ছবিতে কি তুমি এরকম বর্ডার দিয়ে দাও? না ভাই বর্ডার দেই না আর কি। আমি এখানে মানে সবগুলো একসাথে অ্যাডজাস্ট করার জন্য মানে আপাতত একটা বর্ডার দিয়ে রাখছি আর কি। এই বর্ডার গুলো রিমুভ করতে হবে। ছবির রেজুলেশন তো আমি তোমাকে ভালোতেই দিছিলাম, ছবির রেজুলেশন খুবই বাজে, ছবি কিছু দেখাই যাচ্ছে না। তারপরে তুমি দেখো, এই যে তুমি এখানে এটা দিছো, এইটার এই দুটার মাঝখানে যে ডিফারেন্স গ্যাপ, এর মধ্যে আবার কম,
এটা আবার চলে এই যে এর পাশে, তো চারটা তো আমার অ্যাড করার দরকারই নেই, আমি জিএলএম আলাদা ভাবে দিই। এই তিনটা, এই দুটো এক জায়গায় থাকুক আর এটা মাঝখানে নিয়ে আসো, দেখতে ভালো লাগে না, ছবির রেজুলেশন যেন ভালো থাকে, ছবির রেজুলেশন একেবারে পড়ে গেছে। এটা আমি জানি না তুমি এখানে কিভাবে করছে, শুধু বোল্ড হয়েছে, লিগান গুলো পরে আবার পড়তে হবে যখন তুমি চেঞ্জ করবা। আবার এখানে ওই যে সেম এই যে বোল্ড, এইগুলো আমার খুব মানে পছন্দ না, আমি জানি না তোমার পছন্দ কিনা। যে তুমি পছন্দ করো তুমি রাখতে পারো, কারণ এক একজন এক এক ভাবে পছন্দ করে, যে লেখে সে তার পছন্দ থাকতে পারে, আমার নাও থাকতে পারে, বাট এগুলো খুব মেজর ফ্যাক্টর না। ওকে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সো ভিতরে আমি রেজাল্টের এখানে আবার ব্রেক আর্টিস্ট, সো আমি বেসিক্যালি ইউনিফ্র্যাক্ট রে পরে দিতাম, ব্রেক আর্টিস্ট ডিসটেন্স ম্যাট্রিক্স রে আগে দিতাম। তো তুমি এটা করলে ভালো হয়, মানুষ আগে ব্রেক আর্টিস্ট করে, ইউনিফ্র্যাক্ট সবে করে না, কারণ ইউনিফ্র্যাক্ট বেসিক্যালি ফাইলোজেনেটিক এর উপরে ডিপেন্ড করে। সো এখানে আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গুলো হলো আমাদের সব কিন্তু একটা জায়গায় করছে, ক্লাস্টারিং করছে, আর মেক্সিকোর গুলো আলাদা জায়গায় ক্লাস্টারিং করছে। ইন্টারেস্টিং হচ্ছে যে তোমার এই জায়গায় যখন আমরা গার্ড স্কিন নিয়ে করছি, সো গার্ড আর স্কিন যখন আমরা সব মিলে করছি, রাইট অসীম, গার্ড স্কিন কি আমরা সবগুলোরে ইনক্লুড করে করছি, মানে গার্ডের ভিতরে মেক্সিকো বাংলাদেশ দুটো ইনক্লুড করছি আর স্কিনে শুধু বাংলাদেশটা রাখছি, রাইট? অসীম নেই তুমি? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে না আমাকে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা সবগুলোই নিচ্ছি এখানে। মানে গাটের ভিতরে বাংলাদেশ মেক্সিকো দুটাই ছিল, রাইট? আর স্ক্রিনে শুধু বাংলাদেশ তো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কত মিসম্যাচ দেখতে পাচ্ছ তুমি এখানে, যে রেজাল্টে দেখা যাচ্ছে যে ডিজিজের ভিতরে আবার হেলদিও রয়েছে, আবার গাট আর স্কিন সব একসাথে আসছে। তো এই জায়গাটা একটু ভালো ইন্টারপ্রিটেশন করতে হবে যদি রেজাল্ট অ্যানালাইসিস ঠিক থাকে অসীমের। আই হোপ ঠিক আছে, যেহেতু কোড খুব বেশি চেঞ্জ হয় নাই আমাদের। এই যেমন এখানে গিট মাইক্রোবায়োম হয়ে গেছে, গাট মাইক্রোবায়োম হয়নি। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবা ভাইয়া। অসীম, তুমি কি হলো ক্রুসকাল ওয়ালিস টেস্টটা পেয়ার ওয়াইজ যে পোস্ট অফ অ্যানালাইসিস করছে কম্পারিজন পি ভ্যালুর, ওই ডাটা সেটটা কি দিছো তুমি? হলো আমি মনে হয় দিছি তোমাকে এনাম, আমি তোমার মনে হয় ফাইল দিছি টাইম থেকে, তোমাকে দিছি না দিছিলাম ভাই, দিছিলাম না হ্যাঁ দিছিলাম। বা এই রেজাল্ট আসলে কি সিগনিফিকেন্ট ভ্যালু ইউজ করছি? পি ভ্যালু, আমি এখানে পি ভ্যালু তো আর অ্যাডজাস্টেড লিখলে হবে না, পি ভ্যালু আসলে কোন সিগনিফিকেন্ট লেভেলে আমি দেখছি, ওয়েদার ইজ 0.05, 0.01, 0.001। তুমি যখন চাইনি অ্যানালাইসিস করবো তুমি দেখবা 3 ধরনের সিগনিফিকেন্স ভ্যালু আসতে পারে। সো এখান থেকে আমাদের এটা বোঝাতে হবে যে কে কার থেকে কত বেশি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। সো 0.01 দেখা গেল মোর সিগনিফিকেন্ট, 0.001 তার থেকে বেশি সিগনিফিকেন্ট, আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করি। সো তোমাকে এখানে ভালো করে এখানে লিখতে হবে যে অ্যাডজাস্টেবল তুমি কিভাবে এই করছো, রিভিউয়ার অবভিয়াসলি কোশ্চেন করবে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কিন্তু আমার রিসেন্টলি হলো আমাদের একটা পেপার হলো ব্যাকটেরিয়াল গাট মাইক্রোবায়োমে হলো কোন জার্নালে মেবি রিভিশনে আসছিল, তো আমি যেহেতু মাইক্রোবায়োমে অ্যানালাইসিস করছিলাম দেখলাম যে ওরা আমার এই পাঠাইছে রিভিউয়ারের কমেন্টস পাঠাইছে। তো তুমি এখানে যেমন লিখছো শুধু 0.05 খুব সম্ভবত না, 0.01 আছে, তোমাকে একটু দেখতে হবে, একটু কাইন্ডলি একটু ইন ডিটেলসে যেও, কারণ একটা পেপারের কোয়ালিটি এভাবে বাড়ে যত ভালো ইনফরমেশন প্রোভাইড করতে পারবা। বেরেকার্টিস অবভিয়াসলি আগে হবে। সো আমরা এখানে বেরেকার্টিক্স এ কোন ম্যাট, ও এটা তো বেসিক্যালি বিটা ডাইভার্সিটি, আমরা বেরেকার্টিস ডিসটেন্স ম্যাট্রিক্স ইউজ করছি। ওকে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা তোমাকে কিন্তু ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে হবে যে আমরা যখন ডাইমেনশন রিডাকশন করছি, সো পিসিএ কম্পোনেন্ট অ্যানালাইসিস এর থেকে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর হলো কোঅর্ডিনেট অ্যানালাইসিস এর বেসিক্যালি ডিফারেন্স গুলো কত, এখানে কত ভাবে ডিফারেন্সিয়েট করছে, যেখানে আর স্কয়ারের ভ্যালু আসছে আমাদের 0.081 এবং পি ভ্যালু 0.19। সো এই জিনিসটা আমি দিয়া খুবই অপছন্দ করি, যেটা আর আমাদের অনেক সময় দেয়, যেহেতু আমরা আরে যখন আমরা কোড লিখি আমরা আরে দিয়ে দিই তুমি এই লিগ্যান্ডে অ্যাড করো। সো এই যে উপরে যেটা আসছে না পার্নোভা, তুমি প্লিজ এটা হলো ডিলিট করে এই জায়গায় যেহেতু লিখছো তোমার আর উপরে করার দরকার নেই। ভাইয়া এখানে হচ্ছে এখানে হচ্ছে আনহেলদি দেখাচ্ছে এখানে,
সেটা হচ্ছে আমি যখন মানে অ্যানালাইসিস করতে গেছি, মানে আনহেলদি যে স্যাম্পল গুলো ছিল এগুলো কিন্তু বাদ গেছে, এগুলো মানে ছিলই না বলতে গেলে। তো এটা এখানে কিভাবে আসলো মানে? তোমরা যখন আমার একটা ইও দিছো আমি দেখেছি যে আনহেলদি আছে, সো আনহেলদি রে আনহেলদি হিসেবে রাখো, এবং এখানে যখন রেজাল্টে আলোচনা করবা অবভিয়াসলি হলো শায়দ আমাদের যে বায়োম্যাক ল্যাবের হলো মেসেঞ্জারে কি যে যারা ভিডিও কল দেয়, ডিরেক্ট কল দেয়, এটা কি কোনোভাবে অফ করা যায়? কারা কারা শুধু ভিডিও কল দিয়ে বেড়াচ্ছে? তো অসীম হলো এনাম হলো এখানে ডিসক্রাইব করো যে আনহেলদি রে আমরা কোন গ্রুপে রাখছি এবং উপরে আমরা কেন রাখিনি এবং নিচে আমরা কেন রাখছি, ঠিক আছে? তো আনহেলদি কি আসলে আনহেলদি ছিল, এটা কি হেলদি ছিল, এটা বোঝার ভাইয়া একটু। ভাইয়া ওই যে আমরা যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারের একটা ডাটা নিয়েছিলাম না, দুইটা হেলদি দুইটা ডিজিজ, জি তো ওইটাকে আসলে ভাইয়া আমরা মনে হয় আনহেলদি হিসেবে ট্রিট করেছিলাম, কারণ এক্সাক্ট ডিজিজ সম্পর্কে ওইখানে লেখা ছিল না। ওই যাই হোক, একটা ওখানে ডাটাকে এখানে একবার আনহেলদি ধরা হয়েছিল মনে হয়। ওটা ঠিক আছে, আনহেলদি ধরা হয়েছে, কিন্তু যে মানে অ্যানালাইসিস এর সময় হচ্ছে কি ওখান থেকে আমরা যে 58টা স্যাম্পল করছিলাম ওখান থেকে পাঁচটা হচ্ছে কি বাদ গেছে, তার মধ্যে ওই আনহেলদি গুলোও ছিল, এটা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা। এটা করলে হবে, পরে হলো রিভার যদি কোশ্চেন করে আমরা ফিগার চেঞ্জ করে নেব। আমি পেপার সাবমিট করতে যাই আপাতত, এত বেশি ছোটখাটো জিনিসটা চেঞ্জ করতে চাই না। যদি না তুমি যদি ভালো করে এখানে বুঝিয়ে দিতে পারো আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে, যেহেতু আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারিনি। যদিও খুব ভালো তো যদি আমরা এখানেও আনহেলদি রাখতে পারতাম, যেগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারিনি, ডিজিজে রাখবো না হেলদি রাখবো, ক্যাটাগরি একটা বাড়াতে পারতাম। মানে আমার মনে হচ্ছে না খুব বেশি প্রবলেম হবে, যদি না খুব বিরক্তিকর রিভিউয়ের কাছে পড়ে। এই যে এই জায়গায় এইসব ইরাম হয়েছে কেন, যে সি এই যে উপরে চলে আসছে কোনায়, আমি পছন্দ করি হলো এ যেগুলো আমি হলো আইডেন্টিফায়ার দিব, আমার এগুলো যেন মাঝখানে থাকে, এবং এই ফিগার গুলো যদি একটার ভিতরে করা খুব কঠিন কাজ, বাট যতটা করা যায়। এবং আমি জানি না এনাম অসীম তোমাকে শুধু কি ফাইলাম লেভেলেই হলো স্ট্যাকি বার প্লট দিছে? আমি নর্মালি ফাইলাম লেভেলে খুব বেশি পছন্দ করি না, কারণ ফাইলাম অনেক আগের ট্যাক্সোনমিক র্যাঙ্ক, রাইট? সো এরপরে এখন অর্ডার, ক্লাস, ফ্যামিলি, জেনাস রয়েছে। সো বেসিক্যালি ফ্যামিলি লেভেল পর্যন্ত দিলেও মনে হয় খুব ভালো হতো, যদি না আমরা জেনাস লেভেলে না পারি। জেনাস লেভেলে যদি অনেক বেশি চলে আসে একটু ডিফারেন্ট কষ্টসাধ্য হয়ে যায়, বাট আমরা যদি এখানে এখানে যদি জেনাস বা ফ্যামিলি লেভেলে দেওয়া যায় সব থেকে ভালো হতো। না ফাইনাল লেভেলে আমি পছন্দ করতেছি না, কারণ ফাইনাল লেভেল দিয়ে তুমি আসলে বুঝতে পারবে না যে তোমার কোন আলটিমেটলি কোন দিকে চলে গেছে তোমার ক্লেড গুলো, ঠিক আছে? সো এটা ভালো হয়নি আর কি। এখানে তোমার বায়োমার্কারে আরো বেশি আলোচনা করতে হবে, এখানে লজিক্যালি তোমার রেজাল্টের উপর বেস করে আলোচনা করতে হবে। তুমি জাস্ট যা দেখলে তাই লিখে দিলে আসলে সবসময় হয় না, যেহেতু এটা আমাদের মেটা অ্যানালাইসিস। ইভেন এই যে মাইক্রোবিয়াল কোয়ারেন্স নেটওয়ার্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে এখানে হলো আমি তোমার সাপ্লিমেন্টারি টেবিল আমি এক্সেল শিট দিছি, তোমার এক্সেল শিটে তোমাকে পাই টু পাই কোরিলেশন গুলো একটু আলোচনা করতে হবে, অ্যাটলিস্ট মেজর 5-10টা, যেহেতু সবগুলো করা সম্ভব না। অ্যাটলিস্ট মেজর 5-10টা বা 20টা বা 50টা আরে তুমি অ্যাটলিস্ট সুন্দরভাবে একটা সুন্দর প্যারাগ্রাফে হলো লিখলে, একটা বা দুটো প্যারাগ্রাফে, এবং এখানে অবভিয়াসলি সাইট করতে হবে তোমাকে যে কি আসলে লিখছো। দেন হলো ডিসকাশন আমরা আসবো। সো উপরে অনেক বেশি চেঞ্জেস দরকার আছে আর কি। সো এখন আমরা হলো দুটো জিনিস নিয়ে একটু কথা বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা গিটহাবের লিংকের হলো কি নাম দিব, আর হলো আমরা নেগেটিভ রেজাল্ট কিভাবে পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করব। তার আগে হলো আমি একটু হলো আফতাবরে ছেড়ে দিতে চাই। সো আফতাব হলো একটা পেপার লিখে আমার দিছে, আমি যদিও পড়ার টাইম পাই নাই, সরি ফর দ্যাট। বাট আফতাব হলো বা তোমার ব্যাকটেরিয়াল রেজাল্ট শায়দ মনে হয় খুব সম্ভবত আজকে পাঠিয়ে দেবে, শায়দ করে ফেলাইছে কি ফেলাইনি আমি জানি না, শায়দ বলতে পারবে, শায়দ আছে, তুমি শায়দ জিজ্ঞেস করতে পারো বা শায়দ অ্যান্সার দিতে পারে এখনই। আচ্ছা ভাই, শায়দ শায়দ নেই মনে হয় নাকি, শায়দ আছে তো নেই নাকি, শায়দের মনে নেটওয়ার্ক নাই। তো শায়দ আমার বললো যে ওর নাকি হয়ে গেছে, বাট আমার এখনো দিতে পারি নাই। যদি শায়দ না পারে তাহলে আমি তোমার কালকে করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর হলো আরেকটা কাজ হলো ছিল হলো
প্যানজিনোময়েড অ্যাসোসিয়েশন স্টাডিজটা বাকি ছিল, ওটা আমি আসলে ধরতে পারিনি বা আমার মানে এতদিন আমি ফ্রি ছিলাম, তোমরা ব্যস্ত ছিলে, এখন হলো আমি ব্যস্ত হয়ে গেছি, তোমরা ফ্রি আছো হয়তো। তো আমি যতদিন এই ডিসেম্বরে আমার সিকোয়েন্স না আসা পর্যন্ত আমি ফ্রি ছিলাম, আমি অনেক তাড়াহুড়ো করে অনেকের কাজ করে আমি মাঝপথে এখন আটকে গেছি, কারণ আমার সিকোয়েন্স চলে আসছে। প্রায় 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 600 মিলিয়নের উপরে আমার রিডস, আমার প্রচুর অ্যানালাইসিস করা লাগতেছে রাত দিন 24 ঘন্টা। তো আমার পিএইচডির প্রথম কাজ, আমি আসলে একটু ব্যস্ত আছি, আমার প্রায় 4-5টা পেপার লেখা লাগবে শুধু প্রথম অবজেক্টিভ থেকে, 3-4টা অ্যাটলিস্ট। সো আমি চেষ্টা করবো যে তাও তোমার শেষ করে যত আর্লি তোমার দেওয়া যায়। মিনওয়াইল এনাম হলো এই পেপার শেষ করে মনে হয় তোমার সাথে হলো জয়েন করে রিভিউ পেপার শেষ করতে। তো আমি খুবই সরি, শায়দ মনে হয় তোমার সাথে একটু কথা বলতে পারে কালকে, হয়তো বা তোমরা ওভার ফোনে কথা বলতে পারো, কথা বলে শায়দ তোমারে পাঠিয়ে দিবে, যদি না পাঠায় আমি তোমার সিডি হিট করে দিয়ে দেবো ইনশাল্লাহ দ্রুত। সো তুমি তখন হলো যদি প্রবলেম ফেস করো জিনোমিক আইল্যান্ডের ওই ডাটাগুলো অ্যানালাইসিস করতে, যে ফেজ ইন্টারঅ্যাকশন, তারপরে তো হলো তুমি আমাদের এক্সেল ফাইলটা পাঠানো কথা, রাইট? আমরা কর্ড ডায়াগ্রামের জন্য জি ভাই, একটা এক্সেল ফাইল জেনারেট করতে বলেছিলেন। ওইটা ওই যে শায়দ ভাই যে এটা দিব ওইটা থেকে আর কি। সিডি একটা করা লাগবে, না হলে আমরা ক্লাস্টারিং না করে আমরা হলো ঠিক অ্যাপ্লিকেশন করে বাদ না দিলে আমাদের অনেক সিমিলারিটি চলে আসবে, সো আলটিমেটলি ভালো রেজাল্ট আসবে না এবং আমরা কমন কিছু জিনোমিক ফিচার গুলো পাবো না। সো ওখানে সিডি হিট আছে আর একটা আছে ভিসার্চ আছে, সো শায়দ মনে সিডি হিট ইউজ করতেছে, বাট বেশি সময় লাগার কথা না। শায়দ যদি আমি ফোন দিই, শায়দ মনে নেটওয়ার্ক নাই, শায়দ আমার ভাই কারেন্ট গেছে, ও আমার মেসেজ দিছে অলরেডি, ওর কারেন্ট নাই, বাজে আচ্ছা ভাই, সো আমি তোমাকে আমাকে হলো 2 সপ্তাহ টাইম দিতে হবে, আমি এর ভিতরে ইনশাআল্লাহ তোমাকে হলো ডাটা গুলো পাঠিয়ে দিতে পারবো, তুমি লেখা শুরু করতে পারবো। ওকে, আমাকে ভাই এমনি কি মেথডস ম্যাটেরিয়ালস কি লেখা শুরু করা যায়? অবভিয়াসলি লেখা যায়। আমি কি তোমাকে কিছু মানে কারেসপন্ডিং পেপার দিব? জি ভাই, দিলে বেটার হয়, কারণ ভাই আমার আসলে আপনার জি। এই বছরের এপ্রিলে ফাইনাল তো, so তখন আসলে সুপার বিজি হয়ে যাবো আমি নিজেও, cause আমার আসলে ইয়ার সিস্টেম, তো দেখা যায় যে পুরো বছরের পড়াশোনা ওই ফাইনালের সময় করা অনেক লাগে। বেশি কোর্স থাকে, বুঝতে পারছি। হ্যাঁ, ওর আমার জন্য। মনে হয় না আমি জানুয়ারির ওই পাশে যাব, তার আগে হয়তো বা তোমার ডাটা দিয়ে দেবো, বাট তুমি পেপার লিখতে পারো, যেহেতু আমাদের পুরো ওয়ার্ক ফ্লো আছে তোমার কাছে যে আমরা কি করেছি, রাইট? শুধু আমাকে পেপার দিতে হবে তোমাকে, রাইট? জি ভাই। সো বেঞ্জামিন রেজলিউশন স্টাডিজ বাকি আছে, শুধু আর তো সব করা হয়ে গেছে। আমি হলো তোমাকে আজকে পেপার পাঠিয়ে দিচ্ছি আফটার মিটিং, ওকে? আচ্ছা ভাই, তাহলে তো আমি লিভ নিতে পারি, তাই না? হ্যাঁ, লিখতে পারো। ইভেন আমি তোমাকে কিছু রেজাল্টও পাঠিয়ে দিই প্যানজিনোময়েড অ্যাসোসিয়েশনের আজ পর্যন্ত, অ্যাটলিস্ট এএনআই থেকে শুরু করে যা যা পাইছি ওইগুলো তুমি লেখা শুরু করতে পারো, অ্যানালাইসিস আচ্ছা ইন্টারপ্রিটেশন। ভাই, ঠিক আছে। দেন প্যানজিনোময়েড অ্যাসোসিয়েশন স্টেজ বেশি সময় লাগবে না, আমি জাস্ট আমি যে নিজের 5-6 ঘন্টা টাইম দিতে পারি, আমি মনে হয় শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর শায়দ আচ্ছা ভাই, পাঠিয়ে ঠিক আছে। দিলে ওইটা একটু করা লাগবে, বেসিক্যালি 2টা কাজ বাকি আছে। শায়দ তোমাকে পাঠিয়ে দেবে, আমার সাথে সকালবেলায় বললো যে ভাই আমি আজকে শেষ করে পাঠিয়ে দেবো, সো ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে। আর আমি তোমাকে পেপার টেপার সব পাঠিয়ে দিচ্ছি, আর এই রিভিউ পেপারটা আমি ফরওয়ার্ড করবো এনাম রে, সো এনামটা যখন লেখা শেষ করবে এনাম আর মাহমুদা, দেন হলো তোমাকে হলো আমি আপডেট দিব, ওকে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা। তো এনাম এখন হলো শায়দ বেসিক্যালি কারেন্ট চলে গেছে, শায়দের হাতে বেসিক্যালি আমি গিটহাবের কোড দিছিলাম, যাতে আমি স্ন্যাক ম্যাক সম্পর্কে আমার অত আইডিয়া নেই, আর আমি যদি নিজে শিখতে হতো আমার বহুত সময় লাগতো, এখন এত সময় আসলে দেওয়ার সময় পাওয়া যাচ্ছে না, সময় অনেক, মনে হচ্ছে 24 ঘন্টা অনেক কম। সো সো আমরা এখন এটা নিয়ে আলোচনা করতে পারি এক একজনের সাথে, যে তোমাদের আসলে ব্রেন থেকে আরো কিছু আসে কিনা, যেটা হলো আমার ব্রেন অনেক সময় ব্লক হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। সো গিটহাবের ওই পাইপলাইনটার কি নাম দেওয়া যায়? গিটহাবের পাইপলাইনটার নাম দেওয়া উচিত, তাহলে এই নামের উপরে বেস করে আমরা সাইটেশনও পাবো। আমি 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 আরেকটা জিনিস বললি, যে আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট আগামী 10 দিনের ভিতরে পেপার সাবমিট করতে। তো আমি অনেকের কমিটমেন্ট দিছিলাম হয়তো বা পেপারে, তোমাদের সাথে আমরা আসলে বেশি সময় নিয়ে ফেলাইছি,
বাট আমি আরো অনেকের কমিটমেন্ট দিছিলাম, বাট আমি সবার এখনো শেষও করতে পারিনি, যে আবার অনেকের পেপারে নাম দেবো। এই জন্য আমি খুবই দুঃখিত যদি আমি অনেকে বলে থাকি যে আমি তোমাদের এই সব জায়গায় হেল্প করবো না, আমি পারি নাই, কারণ আমি নিজেই শেষ করতে পারিনি পেপার এখন। সো সো আমাদের কিছু পেপারে হয়তো বা হলো রিভিউতে রয়েছে, এখন আমি জানি না কবে হলো আপডেট আসবে। So, মাহমুদ আর অনেক আর্জেন্সি আছে, আমি জানি না হলো নুসরাতের কি অবস্থা। অসীমেরও পেপার লাগবে আমি জানি, এনামেরও পেপার লাগবে। সো কাজ আসলে সবাই যদি কম্বাইন আমরা না করতে পারি একটু ফাস্ট, তাহলে হলো আমরা কেউই আসলে আলটিমেটলি আগাইতে পারবো না। নুসরাত হলো অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। নুসরাত কি হলো বাইরে যাওয়ার পরিস্থিতি জন্য, নাকি মানে বায়োমেকের সাথে খুব বেশি ইন্টারেস্ট না, মানে কি প্রবলেম ছিল আর কি? না ভাইয়া, আসলে কি বলবো আর কি। নাকি আমরা হলো যে কমিটমেন্ট দিছি আমরা ফিল আপ করতে পারছি না, মানে আমাদের কোনো ল্যাকিং আছে কিনা? না, না, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, খুব বেশি না, এটা খুব বেশি ঝামেলা না। কি মানে কি সমস্যা ছিল? মানে আমি প্রায় 1-2 মাস কোনো আপডেট পাইনি, আমি এদিক ওদিক শুনি সবার খোঁজ রাখার চেষ্টা করি, বাট তারাও বলছে যে হলো তুমি খুব বেশি রেসপন্সিভ না। দেন হঠাৎ করে হ্যাপি নিউ ইয়ার পালাম, তারপরে মনে হলো যে না তুমি আবার মনে হয় ব্যাক অন ট্র্যাক। সো কি মানে প্রবলেমটা কোথায় আছে, মানে কোনো কোনো সমস্যা আছে আমাদের সাথে? না ভাইয়া, আসলে বায়োমেকের আমি সাথে খুব আস্তে শুনতেছি। ভাইয়া আসলে আমার শায়দ আমি শুনতে পাচ্ছি না তো। হ্যালো ভাই, এখন শুনতে জি, এবার পাচ্ছেন? শোনা যাচ্ছে তোমাকে। জি, ভাইয়া আসলে আমার হচ্ছে গত বছর হাজবেন্ড মারা গেছে আর কি। হ্যালো। আচ্ছা, ওকে। মানে উনি কি উনি কি হলো মানে কিভাবে উনি মারা ভাইয়া গেলেন, আমরা মানে হচ্ছে কবে মারা গেছে? ব্যাচমেট আর কি। মানে আমরা হচ্ছে ব্যাচমেট। আমাদের হচ্ছে 1.5 বছর হয়েছিল বিয়ে হয়েছে। তো আমার বিয়ে হওয়ার 2 মাস পরে আর কি বিদেশ চলে যায় আর কি, স্টুডেন্ট ভিসায়। তো উনি গত কোথায় বছর ছিলেন? জার্মানিতে গিয়েছিলেন।